স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে। তবে আজ শুক্র ও আগামীকাল শনিবার এসব স্থানে কারফিউ শিথিল থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকায় সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। রাজধানীতে গণপরিবহনও চলাচল করতে দেখা যায়। এই পরিস্থিতিতে আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়, কারণ আমরা অফিস আদালতে যেতে পারছি না। আমরা চাই খুব দ্রুত স্বাভাবিক হোক, মানুষ চলাফেরা করতে যেন স্বস্তি বোধ করে। দিন রোজ করে খাই আমরা, একদিন গাড়ি বন্ধ থাকলে আমরা চলতে পারি না। আমরা এত 6 দিন গাড়ি বন্ধ ছিল, আমরা অনেক কষ্ট ছিলাম। দর্শক, আপনারা জানেন যে এখন কারফিউ শিথিল সময় চলছে। রাজধানীর পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। শাহবাগ এলাকায় রয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, ঢাকা শহরের পরিস্থিতি জানাবেন, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে শাহবাগ এলাকায় তো একটি ব্যারিকেড দেয়া ছিল, সেটি কি আপনার চোখে পড়েছে? নাদিরা, শাহবাগ মোড়ে আপনি যদি আসেন সেখানে দেখতে পাবেন যে শাহবাগ মোড়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যেই রাস্তা রয়েছে সেখানে ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেড কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনের শুরু থেকেই এখানে এই ব্যারিকেড, মানে আন্দোলন যখন সহিংসতায় রূপ নিল এরপর থেকে কিন্তু ছাত্রদেরকে হল ত্যাগ করতে বলা হলো, এরপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়। এই ব্যারিকেড এখনও রয়েছে, তবে আগের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কম। যেমন আগে আমরা দেখেছি এখানে আনসার ছিল, এখানে বিজিবি ছিল, পুলিশ ছিল, কিন্তু আজকে আমরা শুধু দেখতে পাচ্ছি পুলিশই পহরায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড রয়েছে, এবং ব্যারিকেড দিয়ে যদি কেউ ভেতরে প্রবেশ করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার সম্মিলিত গাড়ি এবং বিশেষ জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যারা আমরা দেখেছি যে এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি যানবাহনকে জিজ্ঞাসা করছে তারা কোথায় যাবে, এবং সেই অনুসারে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা শাহবাগ মোড়ে যদি শাহবাগ মোড়ের চিত্র আপনাকে বলি যে আজকে শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, এই দিনও কিন্তু স্বাভাবিক সময়ে যেমন গাড়ি থাকে সেই তুলনায় কিছুটা কম। তবে পরিস্থিতি বিবেচনায় আমরা বলতে পারি যে এখন শাহবাগ মোড়ে গণপরিবহন রয়েছে, রিক্সা চলাচল রয়েছে, ব্যক্তিগত গাড়িও কিন্তু আমরা চলাচল দেখেছি। এবং শাহবাগ মোড় ছাড়া আমরা বাংলা মোটর দেখেছি, আমরা ফার্ম গেট, কাউরান বাজার, প্রত্যেকটি জায়গায় কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে, তবে সেই আতঙ্ক উৎকণ্ঠা ছাপিয়ে সবাই কিন্তু বলছেন যে পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হোক, সেটাই তারা চায়। এবং এখন যে কারফিউ শিথিল অবস্থা চলছে, এই শিথিল অবস্থায় প্রত্যেকে কিন্তু তাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য ঘর থেকে বেরিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে না। আমরা রাজধানীর বিভিন্ন
জায়গায় কিন্তু ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড কিন্তু এখন একদমই নাই। আমরা শুধু দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ ছাড়া কিন্তু অন্যান্য জায়গা, স্পর্শকাতর জায়গা ছাড়া আসলে কিন্তু প্রত্যেক রাস্তাতেই ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে এবং যানবাহন যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং যানবাহনে যা যাত্রী সংখ্যা কিছুটা কম থাকলেও এমনিতেই শুক্রবার সেই তুলনায় কিছুটা আসলে যাত্রী কমই রয়েছে। তবে যানবাহনের যারা বাসের ড্রাইভার এবং হেল্পার রয়েছেন তারা জানিয়েছেন যে গত 2 দিন অফিস ছিল, সেই অফিস টাইমের বিবেচনায় কিন্তু যাত্রীদের সংখ্যা বেশ ভালো ছিল। তবে আজ যেহেতু শুক্রবার সেই তুলনায় যাত্রী পরিবহন তারা খুব কম করতে পারছে। নাদিরা। দর্শক, জহিরুল ইসলামের মাধ্যমে আমরা রাজধানীর পরিস্থিতি দেখাচ্ছিলাম আপনাদেরকে। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে দোয়া করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে বিএনপি জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থী সহ যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। কারফিউর মধ্যে দিনাজপুরের কাঁচা বাজারে ক্রেতার সংখ্যা বেশ কম। শাকসবজি সরবরাহ ভালো থাকলেও দাম তুলনামূলক বেশি। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী সুলতান মাহমুদের মাধ্যমে। আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের কাঁচা বাজারের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজার হাটে। এখানে সবজির বাজারে আমরা সকাল থেকেই দেখেছি যে প্রতিটি পণ্যের কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার কারণে সাধারণ মানুষ আজকে শুক্রবার হলেও কিন্তু যে ক্রেতার উপস্থিতি থাকে সেটি কিন্তু একেবারেই আমরা কম দেখেছি। আমরা আজকে দিনাজপুরের যে আলুর বাজার রয়েছে, কেজি প্রতি 55 থেকে 60 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, পটল 40 টাকা। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। দাদা, আপনি তো বাজার করলেন, বাজারের আসলে সাধারণ মানুষের কি অবস্থা? আসলে এখন তো দাম বেশি সব কারণেই, কি করবেন বলেন, করার কিছু নেই তো, কি করার আছে বলেন, দেশের যে পরিস্থিতি যা পাচ্ছি এটি বড় কথা। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন ক্রেতার কেমন উপস্থিতি, বিক্রেতা কেমন পাচ্ছেন আপনারা? আসলে বিক্রেতা ধরতে গেলে নাই এখন, মোটামুটি যে কার্পুজারের জন্য এখন বিক্রেতারা খুব কম আসতেছে, কিন্তু আসলে আমাদের বেচা কেনার অবস্থাও খুব খারাপ এখন বর্তমান। আমরা দেখেছি আসলে ক্রেতা বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা একেবারেই কম, তারপরেও বাজারে যে পণ্যগুলোর দাম রয়েছে একেবারেই ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ যারা একেবারেই খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের কর্মের আয় রোজগার কম থাকার কারণেই অনেকে কিন্তু বাজারে খুব একটা আসতে পারছে না, কারণ যেহেতু তারা ইনকামও কমে গিয়েছে, বাজার করার যে নিত্য প্রয়োজনীয় যে বাজারের পণ্য সেটি কিন্তু খুব অল্প পরিসরে ক্রেতারা কিনছে। এটি ছিল আমার কাছে দিনাজপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ। দিনাজপুরের বাজার পরিস্থিতি জানছিলাম। এবার খেলার খবর। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বেলা 2:30টায়। দ্বিতীয় সেমিতে সন্ধ্যা 7:30টায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপরীতে 6 বছর আগে শিরোপা জয়ী দল বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সেও ঢের এগিয়ে এশিয়ার 7 বারের শ্রেষ্ঠরা। তবে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে পূর্বাভাস দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। গেল এপ্রিলে ঘরের মাঠে ভারতীয় কন্যাদের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে টি-20তে মোটেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। তবে এবারের লক্ষ্যটা ফাইনাল হওয়ায় সর্বোচ্চ চেষ্টা করবেন নাহিদা, রাবেয়া খানরা। 2018 সালে ভারতীয়দের হারিয়েই প্রথমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের তকমা গায়ে লাগায় জাহানার আলমরা। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখা হারমানপ্রীত কৌর দল চাইবে না কোনোভাবেই হাতছাড়া হোক ফাইনাল খেলার মিশন। অক্টোবরে ঢাকায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। তার আগে কোনো অঘটন হলে বড় মঞ্চে বেশ চাপেই থাকবে ভারতীয়রা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ এর রানার্স আপ হয়ে শেষ 4-এ ওঠা পাকিস্তানি কন্যাদের প্রতিপক্ষ বি গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক শ্রীলঙ্কা। 5 বার ফাইনাল খেললেও শিরোপা এখনো অধরা লঙ্কার নারীদের। পাকিস্তানি নারীরা খেলেছে 2টি ফাইনাল, তারাও শিরোপা জিততে পারেনি। এবারের আসরে পারফরমেন্সের দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুতে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম প্রীতি ম্যাচে তরুণ তুর্কি সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে 5-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচেও এই ধারা ধরে রাখতে আত্মবিশ্বাসী সাবিনারা। বাংলাদেশের সঙ্গে খুব একটা সুখস্মৃতি নেই ভুটানের মেয়েদের। এ পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে বেশিরভাগ সময় হেরেছে তারা। কথা ছিল দর্শক, এর সাথে শেষ করছি 12টার দীপ্ত সংবাদ। আমাদের নিয়মিত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় বিশেষ সংবাদ থাকছে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।